Nourish Health Center, holistic health care for your family. Be healthy naturally. যারা আসছেন তাদের মধ্যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কে কি রোগে আক্রান্ত একটু বলেন আমার। স্টিল এই মুহূর্তে কেউ কি কোনো রোগে আক্রান্ত আছেন? আপনি কিসে আক্রান্ত? হাঁটু ব্যথা, পায়ে পাতায় বদলি, আপনার কি ডায়াবেটিস আছে? শেষ কবে মেপেছেন? মেলা দিন হয়ে গেছে, আবার একটু মাপতে হবে। আর কার কি সমস্যা আছে? তাই সবাই বলুক, অসুবিধা কি? আমরা তো শুনতেই আসছি, ডাক্তারের কাছে তো লুকানোর কিছু নেই। আপনারটা বলেন। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা? এই জন্য আপনার কিডনি নিয়ে এত আগ্রহ। ডায়াবেটিস খাওয়ার পরে এটা কি ঘরে মাপেন? আচ্ছা, ঘরের গ্লুকোমিটারটা সবসময় ভালো পারফরমেন্স করে না। আপনি শহর থেকে কখনো মেপেছেন কোনো ল্যাব থেকে? সমিতিতে? আচ্ছা, তো ওখানেই প্রথম ধরা পড়ে। আচ্ছা, তো এখন কি করতেছেন ডায়াবেটিসের জন্য? আর কি খান? আর একটা কথা আমি বলি, যেহেতু একজন ডায়াবেটিস পেশেন্ট আছে এখানে, স্টিল আপনার আছে ডায়াবেটিস, তাই তো? বর্তমানে আছে। আচ্ছা দেখেন, ডায়াবেটিস নিয়ে কিন্তু একটা ধারণা আমাদেরকে দেয়া হয় যে ডায়াবেটিস হলে আর সারে না, ডায়াবেটিস হলে আর সারে না, এটাই কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়। কিন্তু ডায়াবেটিস, আচ্ছা সারা বলতে আমরা আসলে কি বুঝি? কোন একটা রোগ সারা বলতে কি বুঝি? সেই রোগটা না থাকা। যেমন ধরেন আপনার এখন জ্বর হয়েছে, তাহলে আপনি 5 দিন 7 দিন 10 দিন জ্বরে ভুগলেন, ওষুধ খাইলেন বা না খাইলেন, 7-8-10 দিন পরে যদি জ্বরটা সেরে যায়, আর যদি 5-7-10 দিনের মধ্যে জ্বর না আসে, তাহলে কি আমরা বলবো না যে আপনার জ্বর সেরে গেছে? এইবার 6 মাস বা 1 বছর পরে যদি আবার আপনার জ্বর হয়, তাহলে কি আমরা বলবো যে আপনার ওই যে জ্বর হয়েছিল সেই জ্বর কিন্তু সারে নাই, আবার দেখেন না জ্বর হয়েছে, বলবো এটা? তাহলে আমরা ডায়াবেটিসের সম্পর্কে কিন্তু এরকম একটা ভুল তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। কারণ এইখানে অনেক কথা বলা যায় না খোলাখুলি, তারপরে বলি ডাক্তার হিসেবে, কারণ এই চিকিৎসা কিন্তু একটা বড় বাণিজ্য। চিকিৎসাকে কেন্দ্র করে আপনি দেখেন, শহরে দেখছেন না 15 তলা 20 তলা হাসপাতাল, কি শান শওকত আয়োজন, ঢুকলি লাখ টাকা, মানে যা হোক টেস্ট মেস্ট এইটা সেইটা দিয়ে। তো এখানে একটা বিশাল বাণিজ্য আছে। এখন যদি রোগ না হয় মানুষের, এবং যদি রোগ হলে তা আবার সেরে যায় সঙ্গে সঙ্গে, তাহলে এই যে ব্যবসা, চিকিৎসা নিয়ে যে ব্যবসা, ল্যাবরেটরি, ওষুধ কোম্পানি, ডাক্তার, একটা বিরাট চক্রের সাথে আছে বা বিরাট জনগোষ্ঠীর সাথে আছে, তাদের জন্য এটা একটা বিরাট লস। সেই জন্য তারা অনেক কিছু বলে। আমার নিজের ডায়াবেটিস ধরা পড়েছিল আজ থেকে প্রায় 6-7 বছর আগে, 27। তো আমার ডায়াবেটিসটা হয়েছিল আসলে আমার জেনেটিক্যালি, কারণ আমার মায়ের ছিল, ঠিক আছে? তো আমি যতই কন্ট্রোল করি না কেন, এটা আমি এফেক্টেড হই। আচ্ছা, ডায়াবেটিস কেন হয় সেটা নিয়ে পরে আলোচনা করব আমরা। কিন্তু আমি তখন কি করলাম, আমিও ডায়াবেটিক সমিতির যথারীতি মেম্বার হয়ে গেলাম, কারণ আমি তখন এত রিস্ক দিতে চাই নাই যে আমার চিকিৎসা যে পদ্ধতি সেটার উপরে আমি নিজেই চিকিৎসক হয়েও এত আস্থা রাখতে পারি নাই। ফলে আমি ডায়াবেটিক সমিতিতে যাই, মেম্বার হই, এবং তারা আমাকে যথারীতি ইনসুলিন দিয়ে দেয়। আমাকে 3 বেলা ইনসুলিন নিতে হতো, 17-18 করে ইনসুলিন নিতে, এবং 3 মাস ইনসুলিন একটানা নেওয়ার পরে মাসে প্রায় 5000 টাকার ইনসুলিন লাগে। 3 মাস একটানা ইনসুলিন নেওয়ার পরে আমার ডায়াবেটিস এসে দাঁড়ালো 19-এ। খাওয়া দাওয়া তো নিয়ন্ত্রণ করেছি, তারপরেও আমার ডায়াবেটিস এসে দাঁড়ালো 19-এ। তো আমি দেখলাম যে এটা তো পারপাসফুল ট্রিটমেন্ট না, কারণ আমি 3 মাস একটানা ইনসুলিন নিচ্ছি। নর্মালি আমি এমনি সবসময় কম খাই, তারপরে আরো খাওয়া দাওয়া কমাই দিছি, তারপরেও যদি ডায়াবেটিস 26 থেকে 19-এ আসে, তাহলে এটা তো হলো নাকি। তখন আমার একটুখানি টনক নড়লো আর কি, যে না, আমাকে আসলে এটা থেকে বেরোতে হবে। আমি তখন আরেকটু স্টাডি করা শুরু করলাম ডায়াবেটিস। তো আমি তখন দেখলাম যে না, ডায়াবেটিস আসলে সারা যায় কিউরেবল, এবং আমি তখন সেই অনুযায়ী কিছু ব্যবস্থা নিলাম, এবং আমি এই অবস্থাও কিন্তু ইনসুলিন চালাই যাচ্ছি। এবং আপনারা যারা ইনসুলিন নেন তারা জানেন যে ইনসুলিন অ্যাডজাস্ট করে নিতে হয়, মেপে দেখে খাওয়ার আগে বাড়ায় কমায় নিতে হয়। যদি বেশি থাকে তাহলে ইনসুলিন বাড়াইতে হয়, যদি এরকম ভাবে কমাইতে হয়। তো আমার ইনসুলিন কমাইতে কমাইতে আমি 16 থেকে 8-এ চলে আসছি, কিন্তু ডাক্তার আমার ইনসুলিন বন্ধ করতেছে না। আমার খালি পেটে পাওয়া যাচ্ছে 4, আর ভরা পেটে পাওয়া যাচ্ছে 5-6 এরকম। তারপরও ডাক্তার কিন্তু আমার ইনসুলিন বন্ধ করতেছে না, কারণ আমি কিন্তু বাই দিস টাইম আমার যে ট্রিটমেন্ট পদ্ধতি সেটা কিন্তু ইন্ট্রোডিউস করেছি এর সাথে। তো তখন আমি ডাক্তারকে বললাম যে দেখেন, হাইপো হলে, আমার যদি হাইপো হয়ে যায়, আপনারা জানেন হাইপোগ্লাইসেমিয়া বলে একটা ব্যাপার আছে, যেটা হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস চাইতে ভয়ঙ্কর, মারা যেতে পারে, রাইট? আমি ডাক্তারকে বললাম যে দেখেন, আচ্ছা, আমি তখন ডাক্তারকে বললাম যে হাইপো হলে কি আপনি রিস্ক নেবেন? তখন উনি আমার ইনসুলিনটা বন্ধ করে, এবং উনি ইনসুলিন বন্ধ করতে গিয়ে খুব বিরক্ত হয়েছিল। কারণ হলো ইনসুলিন কোম্পানিগুলা এই ইয়াকে, ডায়াবেটিক সমিতি বলেন বা এই সমস্ত ক্লিনিকগুলোতে একটা বড় ধরনের সাপোর্ট দেয়, ঠিক আছে, অনেক ধরনের ফ্যাসিলিটিস দেয় তারা। তো আমি তারপরে ইনসুলিন তো বন্ধ করেছি, এবং আমি যে সমস্ত ব্যবস্থাগুলো নিয়েছিলাম
সেগুলো এখন আর অলমোস্ট প্রায় বন্ধ করে দিয়েছি, স্বাভাবিক জীবনযাপন করছি এবং আমি কিন্তু এখন মিষ্টি টিষ্টিও খাই। এমনি মিষ্টি আমার খুব পছন্দের খাবার, তো মিষ্টি খাওয়া বন্ধ হয়ে গেছে দেখে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছিল। ডায়াবেটিস হয়েছে বলে যতটা না কষ্ট, তার চেয়ে কষ্ট ছিল যে মিষ্টি খেতে পারতেছি না। এখন আমি যথারীতি মিষ্টি টিষ্টি খাচ্ছি, কিন্তু আমার ডায়াবেটিস কিন্তু আর হয়নি বা আর দেখা দেয়নি। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো ডায়াবেটিসের ক্ষেত্রে 3টা ডি অনুসরণ করতে বলা হয়। 3টা ডি, 1D ফর ডিসিপ্লিন, 2D ফর ডায়েট অ্যান্ড 3D ফর ড্রাগ, মানে ওষুধ। তাহলে আমরা বলি যে ড্রাগ বাদ দিয়েও শুধু এই 2টা জিনিস দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। ডিসিপ্লিন অর্থাৎ আপনার জীবনযাপন ব্যবস্থার কিছু পরিবর্তন এবং খাওয়া দাওয়ায় কিছু নিয়ন্ত্রণ। ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজ। ডায়াবেটিস কোনো ভাইরাস থেকে হয় না, ব্যাকটেরিয়া থেকে হয় না, জীবনযাপনের জন্য হয়। আমি যখন ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলাম তখন আমার ওজন ছিল 80 কেজি। খুব সঙ্গত কারণেই আমার ডায়াবেটিস হওয়ার কথা, ঠিক আছে? আর এখন আমার ওজন হচ্ছে 62-63 এরকম। সুতরাং আমি এই 20 কেজির মতো ওজন প্রায় লস করেছি এই কয় বছরের মধ্যে, এবং এটা কিন্তু না খেয়ে না। মানে আমরা সবসময় বলি ডায়েট মানে না খেয়ে থাকা না, কিন্তু কারণ না খেয়ে থাকলে তো একটা মানুষ বাঁচবে না। আপনাকে খেতে হবে পুষ্টিকর খাবার, সুষম খাবার, পরিমিত খাবার, আপনার জন্য যেটা দরকারি। তো আপনি ডায়াবেটিসের জন্য আপাতত আপনি যেটা করবেন, যেহেতু আপনি 16-17 আপনার থাকছে খাওয়ার পরেও, আপনি আপাতত ডায়াবেটিসের অনেক রেমেডিজ আছে, মানে অনেক কিছু দিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু হার্বসের ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে কোনো কিছু এক টানা কন্টিনিউ করতে নাই, ওইটারও আবার একটা সাইড এফেক্ট আছে। একটু বিরতি দিয়ে বা অল্টার করে করে করতে হয়। যেমন আপনি কিছুদিন মেথি ভিজানো পানি খেতে পারেন, রাত্রে 1 চামচ মেথি ভিজায় রাখবেন, সকালে উঠে সেই পানিটা খাবেন, পারলে মেথিটাও চাবায় খাবেন। খুব যে তিতা তা কিন্তু না। না, পানি তো তিতাই না মোটে। মেথি পাউডার, হ্যাঁ মেথি পাউডার খেতে পারেন, কিন্তু মেথি পাউডারটা যদি নিজে করে নিতে পারেন তাহলে আস্থা রাখা যায়। বাজার থেকে কেনাটার উপর আস্থা রাখা মুশকিল। আচ্ছা, জামের বীজও খুব ভালো কাজ করে, জামের বীজ খাওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে করলার জুস, ডাইরেক্ট করলার জুস খুবই উপকারী। অ্যালোভেরার জুস খুবই উপকারী ডায়াবেটিসের জন্য। এই যে দেখেন, আপনি নিজেই কিন্তু জানেন। তাহলে এগুলো যদি আপনি অল্টার করেন, যে আপনি 1 সপ্তাহ করলা খেলেন, 1 সপ্তাহ মেথি খেলেন, 1 সপ্তাহ অ্যালোভেরা খেলেন, 1 সপ্তাহ তেলাকুচু পাতার রস, অসাধারণ উপকারী। তেলাকুচু পাতা ইন্ডিয়াতে এটা একদম ল্যাবরেটরিতে গবেষণা করা হয়েছে যে এটা নিয়ে এত কথাবার্তা বলা হয়, এটা কি আসলেই কাজ হয় কিনা। তারা এটার নাম দিয়েছে ন্যাচারাল ইনসুলিন। দিল্লিতে এটা নিয়ে গবেষণা হয়েছে ল্যাবরেটরিতে, হ্যাঁ, ইন্টারনেটে সার্চ দিলে আপনারা এটা পাবেন। তেলাকুচুকে বলা হয় ন্যাচারাল ইনসুলিন। এত দ্রুত রক্তের শর্করা কমাইতে পারে। তাহলে তেলাকুচু পাতার রস খেতে পারেন, ঢেঁড়স ভিজানো পানি খেতে পারেন, এরকম অনেক ধরনের পদ্ধতি আছে। সজনে পাতার গুঁড়া খেতে পারেন, এরকম অনেক ধরনের পদ্ধতি আছে। কিন্তু এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার খাবারের যে নিয়ন্ত্রণ, অর্থাৎ কার্বোহাইড্রেট। শুধু চিনিতেই যে নিষেধ তা কিন্তু না, চিনি মানে কিন্তু কার্বোহাইড্রেট। ডায়াবেটিসের শত্রু হচ্ছে কার্বোহাইড্রেট, আর কিছু না। কিন্তু চিনি বলে কোনো কথা নাই। কিন্তু কার্বোহাইড্রেট কিসে কিসে আছে জানেন? ভাতে আছে, আলুতে আছে, আটায় আছে। না, মাটির নিচের সব জিনিসই কিন্তু আবার নাই। যেমন কচু খেতে পারে কিন্তু ডায়াবেটিসের রোগীরা। না, কচু যেটা আপনার এই যে গোল কচু, যেটা ঘট কচু, এইটা ডায়াবেটিসের ওষুধ বরং আরো, ঠিক আছে? সুতরাং মাটির নিচে হলেই যে সেটা একেবারে, যেমন গাজর খাওয়া, কি গাজর তো মাটির নিচে হচ্ছে, মূলা তো মাটির নিচে হচ্ছে, তো এটাকে ডায়াবেটিস বাড়াবে? সুতরাং মাটির নিচে হলেই যে সেটা খারাপ তা কিন্তু না, এটা একটা ভুল থিওরি। আলুতে স্টার্চ আছে, আলু কিন্তু মিষ্টি আলু কিন্তু আবার ডায়াবেটিসের জন্য উপকারী, জানেন? গোল আলু ক্ষতিকর, কিন্তু মিষ্টি আলু উপকারী। মেটে আলু, রাইট। তাহলে আপনি তো অনেক কিছু জানেন। এই যে ডায়াবেটিস যার হয়, সে যদি মোটামুটি সারা চেষ্টা করে, সে একদম ডাক্তার হয়ে যায় ছোট, উনি কিন্তু অনেক কিছু জানে। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো এইটা একটু আপনি করবেন। আর একটা জিনিস আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে, যে পরিমাণ, খাবারের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে বড় সমস্যা, উনি তো ডায়াবেটিস তো বললোই, প্লাস ব্যথাটা তো আছেই। আর একটা সমস্যা এখনো পর্যন্ত কেউ বলেন নাই, কারণ সবার আছে, ওটা এত কমন, ওটা আর আলাদা করে বলতে হয় না, এটা হলো গ্যাস। এই জন্য আর ওটাকে আলাদা করে বলে না আর কি। হ্যাঁ, যেমন অ্যালোপ্যাথি ডাক্তাররা আপনি যদি যে কোনো রোগ নিয়ে যান, সাথে একটা গ্যাসের ওষুধ লিখেই দেবে, কারণ জানে যে না বললেও আছে। তো এই গ্যাস হওয়ার পেছনেও কিন্তু একটা বড় কারণ কিন্তু হচ্ছে আমাদের এই ফুড হ্যাবিটটা, আমাদের খাওয়ার অভ্যাসটা। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের খাবার টেবিলটা আমরা কিভাবে সাজাই দেখেন। প্রথমত আমরা গামলায় ভাত নেই আর বাটিতে তরকারি নেই। আপনারা যারা মোটামুটি এখন তো সবাই ইন্টারনেটে দেখতে সুযোগ পান, জাপান, চীন বা কোনো ভদ্র দেশের, বিশেষ করে স্বাস্থ্যসম্মত, আমেরিকাটা ফালতু, ওরা খালি খায় আর মোটা, ওদের কথা বাদ দেন। আপনি যদি জাপানি খাবার বা চাইনিজ খাবার, ওদের খাবারের টেবিলটা দেখবেন, ওদের গামলায় তরকারি থাকে এবং তরকারিগুলো সেদ্ধ, জাস্ট সেদ্ধ, আর বাটিতে তরকারি ভাত থাকে। এই কটা ভাত নেয় আর 1 বাটি সবজি নেয়। তা আমি সবসময় বলি যে আপনারা খাবারটা উল্টায় দেন, মানে গামলায় সবজি নেন
আর বাটিতে ভাত নেন। এই যে চালের দাম বাড়ছে না, সবাই হাহা করতেছে, আমি খুব খুশি হয়েছি। আমি বলতেছি যে চাল খাওয়াটা যেন কমে, চাল আটা যেন কমে। তরকারির দাম কিন্তু একটা নির্দিষ্ট সময় বেশি থাকে, সবসময় বেশি থাকে না, যখন প্রথম ওঠে তখন। এখন আর কয়দিন পরে মূলা গরুরে খাওয়াবে, ওই ফুলকপি গরুরে খাওয়াবে, খাওয়ার লোক নাই। আরে 10 টাকা করে তো ফুলকপি বিক্রি হয় একদম, রাইট? কলমি শাক আছে না আমাদের তালিকায়? কলমি শাক কিন্তু একটা ওষুধ রীতিমতো, অনেক গুণ। তাহলে দেখেন, আমরা যে দামি খাবার মানে, যেমন আমরা ফল বলতে কিন্তু বুঝি আপেল, কমলা ইত্যাদি। তো আপনারা কি জানেন যে 5টা আপেলের সমান পুষ্টি একটা টমেটোতে আছে? অথচ আমাদের কাছে টমেটো কোনো দাম না, ঘরকা মুরগি ডাল বরাবর। যদি টমেটো ইম্পোর্ট হয়ে আসতো বিদেশ থেকে, হ্যাঁ, যেমন এই যে পাঙাশ মাছ, বাঙালি এখন পাঙাশ কিনতে লজ্জা করে, খাতিয়ে লজ্জা করে, কাউরে কয়ও না লজ্জায় পাঙাশ দিয়ে খাইছে। কিন্তু এই পাঙাশ এক সময় কত দামি মাছ ছিল জানেন? যখন নদীতে পাওয়া যেত, মেহমান আসলে পাঙাশ মাছ খাওয়ানো। যেই চাষ হওয়া শুরু হলো, যেই 1200 টাকাতে 250 টাকা কেজিতে আসলো, অমনি এটা একটা অখাদ্য হয়ে গেল। বাঙালি হচ্ছে মানে মানসিক ভাবে সমস্যাগ্রস্ত জাতি, বুঝতে পারছেন? টমেটো যদি 1000 টাকা কেজি হতো না, তাহলে দেখতেন যে টমেটো যে ভালো খাবার আর হতো না। আপনার বাড়ি বেড়াতে আসলে 1 কেজি টমেটো নিয়ে আসতো, কিন্তু দাম সস্তা বলে, অথচ 5টা আপেলের সমান পুষ্টি একটা টমেটোতে। মেডিকেল শাস্ত্রে বলা হয় যে আপনি যদি ডেলি একটা আপেল খান, তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, মানে এত পুষ্টি আপেলে। আর তাহলে আমার একটা টমেটোতে আমি 5টা সমান আপেলের পুষ্টি পাচ্ছি। কয়জন আছি আমরা এখানে যারা অন্য সময় বাদ দিলাম, টমেটোর সিজনেই একটা কাঁচা টমেটো খাই? আপনার কথা আলাদা, আপনি একটু স্বাস্থ্য সচেতন, ডায়াবেটিস হয়ে বোধহয় হয়েছেন। বাকিরা কি কেউ খাই না, ভাতে দিয়ে খাই। আমরা এই যে সবজি যেভাবে রান্না করি, এতে কিন্তু সবজির গুণ টুন থাকে না। ফলে আমরা যে খাই, মনে করি যে আমি তো অনেক সবজি খাই, ডাক্তারবাবু আমি তো সবজি খাই, কিন্তু আমার তো কনস্টিপেশন সারে না। কারণ উনি সবজিরে এমন ভাবে খান, ওটা সবজি থাকে না, তেল মশলা ওটারে ভোনা টোনা করে সবুজ সবজি রান্নার পরে কালো হয়ে যায়, লাল হয়ে যায়। অথচ সবজি হবে, সবজির কালারটা ঠিকই থাকবে, রান্নার পরে ওরকমই থাকবে। যে সবজিগুলো কাঁচা খাওয়া সম্ভব, সেই সবজিগুলো কাঁচা বেশি বেশি খাবেন। যেমন পাতাকপি কিন্তু কাঁচা খাওয়া যায়, বিশেষ করে ভিতরের কচি পাতাগুলো, এগুলো দিয়ে কিন্তু সালাদ বানানো যায়। বিদেশে কিন্তু সস, টমেটো, গাজর, তারপরে এরকম আপনার পছন্দের সবজি যেগুলো আছে, সেগুলো দিয়ে চেষ্টা করা যে একটা ডিশ আমরা যদি সালাদ রাখতে পারি, তাহলে মানে যে সবজিগুলো কাঁচা খাওয়া সম্ভব, সেই সবজিগুলো কাঁচা খাওয়া। আর রান্না যেগুলো করে খেতে হবে, সেগুলো খুব অল্প আছে, অল্প কম তেল মশলায়। কারণ আমরা কিন্তু বাঙালিরা কিন্তু জিহ্বা দিয়ে খায়। প্রথম খায় চোখ দিয়ে, দেখতে ভালো হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে খায় দেখবে যে কিরাম হয়েছে, যদি ভালো না লাগে তাহলে সে খাবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যে মুখ দিয়ে খাই শুধু টেস্টের জন্য, এই খাবারটা কিন্তু শুধু জিহ্বা খায় না। এই খাবারটা কিডনি খায়, লিভার খায়, ফুসফুস খায়, সবকিছু তো এই খাবার খেয়ে বেঁচে থাকে নাকি? ও কি আলাদা কিছু খায়? কিডনিকে আলাদা করে কিছু খায়? লিভারকে আলাদা করে কিছু খায়? আমি যা খাই তাই ভাগ টাক বসায়, তো ওর যার যা দরকার সে তাই নিয়ে নেয়। তাহলে আমি যদি খারাপ খাবার খাই, তাহলে ওরা ভালো খাবার কোত্থেকে পাবে? যে আপনি কিডনি সম্পর্কে জানতে চাইছেন, যে আপনার কিডনি কি করে ভালো থাকে, তাহলে কিডনির জন্য যে উপকারী খাবারগুলো আছে, সেই খাবারগুলো যদি আমি না খাই, তাহলে আমার কিডনি কিভাবে ভালো থাকে, তাই না? কিডনির কাজ কি? কিডনি একটা চাকনি। কিডনির কাজ হচ্ছে আমরা যে পানি খাই বা যে সমস্ত খাবার খাই, যার মধ্যে জলীয় অংশ যে আছে, সেইটাকে ফিল্টার করে বের করে দেয়, প্রয়োজনীয় অংশটুকু শরীরে রেখে বাকিটা ফিল্টার করে দেয়, এবং যেটা প্রয়োজনীয় সেটা সে রক্তের মাধ্যমে শরীরে পাঠায় দেয়। যখন ওই যে কিডনি নষ্ট হয়ে যায়, তখন ডায়ালিসিস করে, মানে কি ওই কিডনির কাজটা আর্টিফিশিয়ালি করে। রক্তে ঠিকঠাক মতো সব উপাদানগুলো পৌঁছানো কিডনির কাজ, আর বর্জ্য নির্গত করে দেওয়া। যখনই সে করতে পারে না, তখনই ওটা রক্তে থেকে যায়, তখনই ক্রিয়েটিনিন বেড়ে যায়, হ্যাঁ, তখন আমরা বলছি কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সাফিসিয়েন্ট পানি খাওয়া। সাফিসিয়েন্ট বলতে কি, একটা প্রত্যেকের কিন্তু সমান চাহিদা না পানির, এটা মাথায় রাখতে হবে। যে লোকটা রোদে কাজ করে তার একরকম চাহিদা, যে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে তার একরকম চাহিদা। যার ওজন বেশি তার পানির চাহিদা বেশি হবে, যার ওজন কম তার পানির চাহিদা কম হবে স্বাভাবিকভাবে। এই যে এখন শীতকাল, এখন কিন্তু আমরা সবাই কিন্তু পানি খাওয়া অলমোস্ট কমাই দিছি, অর্ধেকও হয়ে গেছে অনেকের। মানে যার 1 কলস পানি লাগতো ঘরে, এখন অর্ধেক গ্লাস লাগতো। কিন্তু কেন? সেই মানুষটাই তো আমি আছি। এর ফলে কি হচ্ছে? ঠোঁট ফেটে যাচ্ছে, গাল ফেটে যাচ্ছে, হাত পা ফেটে যাচ্ছে। আমরা দোষ দিচ্ছি শীতের জন্য, কিন্তু এটা ফাটতেছে না। হ্যাঁ, শীতে বাতাসে কিছু ময়েশ্চার কমে গেছে বলে একটু শুষ্ক হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সমস্যা হচ্ছে আমি ডিহাইড্রেট হয়ে যাচ্ছি। তো আমি তো যথেষ্ট পানি খাচ্ছি না। গরমের সময় পানি খেতাম 4 লিটার, এখন খাচ্ছি 1 লিটার। তাহলে এই যে 3 লিটার ঘাটতি, শরীরের 70% তো পানি। তাহলে শরীরে যদি পানির ঘাটতি হয়ে যায়, তাহলে শুকায় যায় না? পানি না থাকলে কি মাটি শুকায় যায় না?
ওরকম শুকায় যাচ্ছে। সুতরাং শীত গরম যাই থাকুক না কেন আমাকে পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, তা না হলে কিডনি ভালো থাকবে না। মেয়েদের একটা বড় সমস্যা হচ্ছে মেয়েরা পানি কম খায়, কারণ যত্রতত্র তারা বাথরুমে যেতে পারে না। এটা আমাদের দেশের একটা সমস্যা যে আমাদের দেশে পাবলিক টয়লেট নাই, ফলে মেয়েরা বাইরে গেলে তারা সাধারণভাবেই পানি কম খায় এবং এই জন্য তারা বারবার প্রস্রাবের ইনফেকশনে আক্রান্ত হয়। আর একটা যেটা, মেয়েরা প্রস্রাব আটকায় রাখে, অনেক সময় দীর্ঘ সময় মেয়েরা প্রস্রাব আটকায় রাখে, কারণ ওই যে তারা সুযোগ পাচ্ছে না। এইটাও কিন্তু একটা ভুল, কারণ হচ্ছে আপনি যখন প্রস্রাব আটকায় রাখবেন, প্রস্রাব হচ্ছে একটা বর্জ্য পদার্থ, এখন এই বর্জ্য যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণই সে ক্ষতি করবে। যত তাড়াতাড়ি পারা যায় তাকে বের করে দিতে হয়, মলমূত্র এগুলো যত তাড়াতাড়ি পারা যায় বের করে দিতে হয়। তো এই জন্য এখানে লজ্জার কিছু নাই। যখনই আপনারা মানে মেয়েদের ক্ষেত্রেই বলছি বিশেষ করে, যে কখনো আপনারা প্রস্রাব আটকে রাখবেন না, জোর করে চেপে রাখবেন না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করবেন প্রস্রাব করে নিতে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শরীরটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর একটা যেটা আপনাদের সবার যে কমন প্রবলেমটা ব্যথার জন্য অ্যাকচুয়ালি আমরা আমাদের এই কাজের মধ্যে কিন্তু একটা জিনিস রাখছি যে আমরা আপনাদেরকে ব্যায়ামও করাবো। আমি জানি না সেটা কতটা বাস্তব হবে বা আদৌ সম্ভব হবে কিনা। আপনারা যদি রাজি থাকেন তাহলে সেটা সম্ভব হবে। শুধু মুখের কথা দিয়ে তো আর চিড়া ভেজানো যাবে না। কিছু ব্যায়াম না করলে আপনারা কখনোই ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন না। সেই ব্যায়ামগুলো আপনাদেরকে আমরা স্পেসিফিক, যার হাঁটুর ব্যথা আছে তার জন্য আলাদা কিছু ব্যায়াম, যার ঘাড়ের ব্যথা আছে তার জন্য আলাদা কিছু ব্যায়াম, যার মাজায় ব্যথা আছে তার জন্য আলাদা কিছু ব্যায়াম, এগুলো আপনারা করুন। তবে কমনলি কিছু বিষয় আছে। একটা হলো যে মেয়েদের যেটা সবচেয়ে বড় সমস্যা, মেয়েদের হাড় ক্ষয় হওয়ার সবচেয়ে বেশি বড় কারণ হচ্ছে মেয়েরা সূর্যের আলো কম পায়, কারণ তাদের সমস্ত শরীর ঢাকা থাকে এবং ম্যাক্সিমাম টাইম তারা ঘরের মধ্যে থাকে, ফলে সূর্যের আলো তারা কম পায়। সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। ভিটামিন ডি হচ্ছে হাড় মজবুত করে, হাড় গঠন ঠিক রাখে এবং ক্যালসিয়াম অ্যাবজর্ব করে। আমাদের খাবার থেকে যে ক্যালসিয়ামগুলো পাই সেটা হজম করে হচ্ছে ভিটামিন ডি। তাহলে মেয়েদের কমন ব্যথার একটা বড় কারণ এবং হাড় ক্ষয় বেশি হওয়ার একটা কারণ হচ্ছে তাদের ভিটামিন ডি এর অভাব আছে। তাহলে চেষ্টা করতে হবে যে একটা ছেলে যেমন এখানে চাইলে এই খাটের উপরে খালি গায়ে শুয়ে থাকতে পারবে না দুপুরবেলা, একটা মেয়ের পক্ষে সেটা সম্ভব না আমাদের দেশে। বিদেশে দেখবেন যে মেয়েরা ওই সমুদ্রের পাড়ে এক দেশ থেকে আরেক দেশে যায় শুধু রোদ্দুরে গোসল করার জন্য, মানে রোদ্রে শুয়ে থাকার জন্য তারা সি বিচে যে টান হয়ে শুয়ে রয়েছে। ঠিক আছে, আমাদের বাস্তবতা সেটা হয়তো সম্ভব হয় না। তারপরও চেষ্টা করবেন যে মানে সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে যে রোদটা পাওয়া যায়, এখন তো 4টা রোদ থাকে না, 3টার মধ্যে যে রোদ, এই রোদটা যতটা সম্ভব শরীরে লাগাইতে, মিনিমাম আধা ঘন্টা, পারলে আরো বেশি। একটা কাজ আপনি ঘরের থেকে বাইরে এনে বসে করলেন, দুইটা কাজ হইলো একসাথে, রোদও পাইলেন কাজটাও হইলো। ঠিক আছে, মেয়েরা অজুহাত দেয় কাজ আর কাজ মোটে করে উঠতে শেষ করতে পারে না। আচ্ছা, তো সেই জন্য কিন্তু শরীরের প্রতি যত্ন নিতে হবে। একটা ভিটামিন ডি ক্যাপসুল ডাক্তারের কাছে গেলেই আপনারা লিখে দিবে 40,000 IU, সপ্তাহে একটা করে 8 সপ্তাহ খাবেন, লিখে দেয় না, বা 10 সপ্তাহ খাবেন, সাথে ক্যালসিয়াম। একটা ক্যাপসুলের দাম 35 থেকে 40 টাকা, অথচ আপনি 1 ঘন্টা রোদে বসে থাকলে কিন্তু সেটা পাবেন। এত ফ্রি। এবং ভিটামিন ডির একটাই মাত্র উৎস হচ্ছে ভিটামিন এই রোদের আলো ছাড়া আর কোনো ভিটামিন ডির উৎস নাই। আচ্ছা, আর একটা মেয়েরা যে কাজটা করে সেটা হচ্ছে তারা ঘর ঝাড়ু দেওয়ার সময় যে স্টাইলে ঘর ঝাড়ু দেয়, মানে মাজা নিচু করে দীর্ঘ সময়, তারা এইটা তাদের মাজায় ব্যথা হওয়ার একটা বড় কারণ। চেষ্টা করা যে একটু লম্বা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেওয়া যায় কিনা, মাজা না ঝুঁকে ঝাড়ু দেওয়া যায় কিনা। স্বাস্থ্যসম্মত অনেক উপকরণ এখন বের হয়েছে। ঘর মোছার ক্ষেত্রে এখন দাঁড়ায় মোছার জিনিসপত্র পাওয়া যায়, এইগুলো ব্যবহার করা। বাথরুম, যদিও ডাক্তাররা মাজায় ব্যথা হলে বলে দেয়, হাঁটুতে ব্যথা হলে বলে দেয় কমোড ব্যবহার করবেন, কিন্তু কমোড আসলে স্বাস্থ্যসম্মত না, কারণ কমোড ব্যবহার করলে আবার হাড়ের ক্ষয়ের ফলে এই সাইটিক নার্ভ এটা। আচ্ছা, তো আপনারা কি করবেন, আপনাদের সবার তো বোধহয় পেন, মানে প্যানে বসতে হয়, নাকি কমোড ইউজ করেন কেউ? না, কমোড না ব্যবহার করাই ভালো। না, স্বাস্থ্যসম্মত হচ্ছে প্যান, কারণ প্যানে বসলে পেট যতটা ক্লিয়ার হয় এতটা ক্লিয়ার প্যানে বসলে হয় না, কমোডে বসলে হয় না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আপনি হাঁটু ভেঙে বসছেন, এই তারপরে ওঠার সময় একটু সাবধানে উঠতে হবে, এবং এই মাঝে মধ্যে যদি আপনি এই ওঠা বসাটা প্র্যাকটিস করেন তাহলে দীর্ঘ সময় এরকম ভাবে বসে থাকতে কষ্ট হবে না। আর কিছু জিনিস আছে, যেমন শোয়ার থেকে ওঠার সময় আমরা কিন্তু চিত হয়ে এরকম করে উঠে পড়ি, এতে কিন্তু মাজায় আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে। একদিকে কাত হয়ে তারপরে হাতে ভর দিয়ে উঠতে হয়, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত অভ্যাস। হ্যাঁ, আর একটানা বেশিক্ষণ দাঁড়ায় থাকা, একটানা বেশিক্ষণ বসে থাকা, এগুলো করা যাবে না। মানে এক
পশ্চারে বা এক অবস্থানে বেশিক্ষণ না থাকা। পৃথিবীর কোনো প্রাণী কিন্তু মানুষের মতো এরকম মেপে মেপে চলে না, কিন্তু তার মধ্যে দেখবেন একটা কুকুর অকারণ হেঁটে বেড়াচ্ছে সারাক্ষণ, আবার একটু বসে ঝিমাচ্ছে, আবার একটু হেঁটে বেড়াচ্ছে, তাই না? কিন্তু মানুষ বসে তো বসে আর ওঠে না, বা দাঁড়ায় আছে তো আছে। হ্যাঁ, কাজ পৃথিবীতে একমাত্র মানুষই কাজ করে, আর কোনো প্রাণী কাজ করে না। কিন্তু এই জন্য সমস্যা মানুষের বেশি। মনে রাখতে হবে যে একটানা বেশিক্ষণ দাঁড়ায় থাকবেন না, ওই যে কিছুক্ষণ পর আবার একটু উঠে দাঁড়াবেন। ধরেন আপনি হয়তো 15 মিনিট রান্না করতেছেন, তারপর আবার একটু উঠে দাঁড়াবেন, বা এটা তো হয় নর্মালি, তো কাজের মধ্যে এটা হয়। আর হচ্ছে যে আপনারা যদি এগ্রি করেন বা সেরকম কোনো স্কোপ থাকে, তাহলে আমরা যদি কোনো জায়গায়, কারণ ব্যায়াম তো বাইরে করা মুশকিল মেয়েদের জন্য বিশেষ করে, কারণ ব্যায়াম করার জন্য ইয়োগা ম্যাট ট্যাট অনেক কিছু লাগে, তো সেটা তো এখানে হবে না। আমরা পরবর্তীতে যখন আবার এরকম ভাবে বসবো, কোনো একদিন আমরা হয়তো ব্যায়ামের ব্যবস্থা করব। বিশেষ করে যারা বয়স্ক যারা আছেন, এই যারা বয়স্ক আছেন তাদের ব্যায়াম ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের জন্য তো একই রকম ব্যায়াম না, আর ব্যায়াম ঠিকঠাক মতো না করলে আবার আরেক সমস্যা হয়। হ্যাঁ, আর বিশেষ করে যাদের ব্যথাটা তো অলরেডি শুরু হয়ে গেছে, তাদেরকে তো ব্যায়াম করতেই হবে, ব্যায়াম ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, ডায়াবেটিসের জন্য কিছু স্পেসিফিক ব্যায়াম আছে, তো আপনি আপাতত ওইগুলো করেন, ওইগুলো করলে আপনার ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এখন তো ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে যান, আর ওই খাবারগুলো চালায় যান, আর ডায়াবেটিক সমিতিতে অন্তত মাসে একবার আপনি পরীক্ষাটা করেন।